গোধূলি সন্ধ্যা, চারপাশ একটু একটু করে অন্ধকার হয়ে আসছে, ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠছে, মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে পাখিরা। আমি ছাদের এক কোণে বসে সবকিছু আজ খুশি মনে উপভোগ করছি। আজ কেন যেন মন খুব ভালো লাগছে, মনে হচ্ছে খুব ভারী একটা পাথর মনের উপর থেকে সরে গেছে। আদিলকে খুব মিস করছি। ফুফুর ফোন থেকে অনেকবার ফোন করেছিলাম, রিসিভ করেনি, হয়তো ব্যস্ত আছে, কিন্তু কিসের এত ব্যস্ততা? ফুফু, আনিশা আনিশা। আমি, হ্যাঁ ফুফু এখানে। ফুফু, কিরে সন্ধ্যাবেলায় এখানে বসে আছিস যে? আমি, ভালো লাগছে। ফুফু, আদিলও ফোন করেছে। আমি, কি? ফুফুর কথা শুনে চমকে উঠে ফুফুর হাত থেকে ফোনটা আনলাম। ফুফু, আসলে তুই একটা পাগলি, কথা বল, আমি আসছি। ফুফু চলে যেতেই আদিলর নাম্বারে ডাক্তার ল করলাম, কিন্তু রিসিভ করছে না, কিসের যে এত ব্যস্ততা ওর। আদিল, আনিশা। আমি, এত ব্যস্ততা কিসের তোমার? আদিল, একবার বেরুতে পারবে? আমি, এই সন্ধ্যাবেলায়? আদিল, হ্যাঁ খুব প্রয়োজন। আমি, কিন্তু আব্বু নিষেধ করবেন। আদিল, দেখো না একবার বলে। আমি, কি হয়েছে আদিল? আদিল, কি হবে, কিছু হয়নি, তুমি আসো, 1 ঘন্টার মধ্যে আবার ফিরে যাবে। আমি, ঠিক আছে, আব্বুকে বলে দেখছি, কিন্তু কোথায় আসব? আদিল, প্রান্তর বাসায়। আমি, প্রান্তর বাসায় কেন? আদিল, আসার পরই বুঝতে পারবে। আমি, ঠিক আছে। ফোন রেখে ভাবছি আদিল প্রান্তর বাসায় যেতে বলল কেন? কি প্রয়োজন? ফুফু বিছানায় আধশোয়া হয়ে বসে বই পড়ছেন, ভাবছি ফুফুকে কি করে বলবো আব্বুর থেকে পারমিশন এনে দিতে। ফুফু, কিরে উকিঝুঁকি মারছিস কেন? কথা হলো? আমি, হয়েছে। ফুফু, কি বলল? আমি, একটু বাইরে যেতে বলেছে, কি যেন প্রয়োজন। ফুফু, এই সন্ধ্যাবেলায়? আমি, তাতে কি হয়েছে, আদিল তো আছেই, ওর উপর তোমাদের ভরসা নেই? ফুফু, ভরসা থাকবে না কেন, ছেলেটা তো তোকে অনেক ভালোবাসে, তবুও। আমি, ফুফু প্লিজ। কি যেন প্রয়োজন বলল। ফুফু, কি প্রয়োজন? আমি, জানি না। আচ্ছা ফুফু, এমন নয়তো ভাইয়া মাকে সব বলেছে আর মা আমাকে মেনে নিয়েছেন? ফুফু, সেটা হলে তো আদিল তোকে ফোনেই বলতো। আমি, হয়তো সারপ্রাইজ দিতে চেয়েছে। ফুফু, হতে পারে। আচ্ছা তুই যা, আমি ভাইয়া আসলে বলবো। আমি, আব্বু কোথায়? ফুফু, কার সাথে যেন দেখা করতে গেছেন। আমি, ঠিক আছে, আসছি আমি। ফুফু, গাড়ি নিয়ে যা আর সাবধানে যাস। আমি, ওকে। ড্রাইভ করছি আর ভাবছি, আমি যা ভাবছি তা কি সত্যি হতে চলেছে? মা কি আমাকে মেনে নিয়েছেন? যদি তাই হবে তাহলে আদিলও আমাকে প্রান্তর বাসায় যেতে বলল কেন? আচ্ছা ভাইয়া কি আদৌ মাকে সব সত্যি বলেছে? উফফ, হাজারটা প্রশ্ন এসে মাথায় কিলবিল করছে, আর সব প্রশ্নের উত্তর আদিলও দিতে পারবে। প্রান্তর বাসায় এসে দরজা খোলা দেখে সোজা ভিতরে ঢুকে গেলাম। ড্রয়িং রুমের অবস্থা দেখে চমকে উঠলাম। মিতু বউ সাজে আর নীরব বর সাজে সোফায় বসে আছে, আর পাশে কাজী সাহেব, আদিল আর প্রান্ত। কি হচ্ছে এসব? শেষ পর্যন্ত আদিল ওর কথাটাই সত্যি করে ফেলল। আদিল, ও আনিশা, তুমি এসে পড়েছ? আদিল কথায় ভাবনায় ছাদ পড়ল। আমি, এসব কি হচ্ছে আদিল? আদিল, বিয়ে হচ্ছে। আমি, কিন্তু আদিল। আদিল, চুপ করে বসো, যা বলার তোমার পরে বলো। আমি, আদিল, আমার কথাটা তো শুনো। আদিল, ওদিকে চলো। আদিল আমার হাত ধরে টেনে দূরে নিয়ে আসলো। আমি, হাত ছাড়ো, কি করছো এসব?
আদিলও, মিতুর বিয়ে দিচ্ছি। আমি, এভাবে? আদিলও, তো কিভাবে দিব? আমি, আদিলও, দেখো আনিশা, আমার বোনের সুখের কথা ভেবে আমি এসব করছি আর ভুল কিছু করছি না। আমি ওদের এভাবে বিয়ে না দিলেও আম্মু মিতুর বিয়ে অন্যদিকে দিয়ে দিত আর এতে মিতু কষ্ট পেত। আম্মু মিতুর সুখের কথা না ভাবলেও আমি ভাবি, নীরব মিতুকে অনেক সুখে রাখবে আমি জানি। তুমি তো আমার কোনো কথাই শুনছ না। আদিলও, তোমার কথাগুলো আমার মুখস্থ হয়ে গেছে। আম্মুকে না জানিয়ে ওদের বিয়ে দেওয়া অন্যায় করা হবে। তুমি আমার সাথে একা থাকতে চাও না, সবাইকে নিয়ে সংসার সাজাতে চাও। উফ আনিশা, আর কত বুঝাব তোমাকে? আমার কথা তো শুনবে তুমি। আমার চিৎকার শুনে আদিলও অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আদিলও, এভাবে রেগে যাচ্ছ কেন? তো কি করব, আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছ না। শেষ একটা সুযোগ হয়েছিল সবকিছু সমাধান করার, মিতুর বিয়ে এভাবে দিয়ে তুমি শেষ সুযোগটাকেও নষ্ট করে দিল। আদিলও, মানে? কি সুযোগ? শিহাব ভাইয়া সব দোষ স্বীকার করেছে, নিজের ভুল বুঝতে পেরেছে আর বলেছে মাকে সব সত্যি বলে মায়ের ভুল ভাঙানোর চেষ্টা করবে। সব সমস্যা ভাইয়া সৃষ্টি করেছিল, তাই ভাইয়া সব সত্যি বললে অবশ্যই মা বুঝবেন। কিন্তু তুমি এখন যে ভুল করেছ তারপর তো মা আর তোমাকে ক্ষমা করবেন না। আদিলও চুপচাপ ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। আদিলও, বিয়েটা এখনো হয়নি, যাও বিয়েটা ভেঙে দাও, মাকে বুঝিয়ে নীরবের সাথেই আমরা মিতুর বিয়ে দিব। আদিলও, আনিশা, বিয়ের কথা বাদ দাও, আমি আরও একটা ভুল করে ফেলেছি। আবার কি করেছ তুমি? আদিলও, নিশ্চুপ। চুপ করে থেকো না, বল কি করেছ? আদিলও, শিহাব বোধহয় আম্মুকে সব বলতে আমাদের বাসায় গিয়েছিল, কিন্তু কি করেছ তুমি? আদিলও, আমি আর নীরব শিহাবকে কিছু বলতে না দিয়ে ওকে মেরে। কি? ভাইয়াকে মেরে ফেললে? আদিলও, প্রাণে মারিনি, হসপিটালে ভর্তি আছে। আদিলও, কি করেছ এইটা? আচ্ছা, তুমি কি চাও না মা আমাকে মেনে নিক? আদিলও, নিশ্চুপ। সব শেষ, শেষ সুযোগটুকুও নষ্ট হয়ে গেল। আদিলও, আনিশা, সরি, আসলে একদম চুপ। আদিলকে রেখেই তাড়াতাড়ি মিতুদের কাছে আসলাম। সবাই মিষ্টি খাওয়া নিয়ে ব্যস্ত, তার মানে বিয়ের কাজ শেষ। এখন কি হবে? মা তো আর আদিলকে ক্ষমা করবেন না। প্রান্ত, আরে ভাবি, মিষ্টি নাও। প্রান্তর কথায় সাড়া না দিয়ে চুপচাপ সোফায় বসে পড়লাম। মিতু, ভাবি, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? নিশ্চুপ। নীরব, ভাবি, কি হয়েছে? কিছু হয়নি। আদিলও, আনিশা, কেন রেগে আছো? বললাম তো আর তোমার কথার অবাধ্য হব না, এই নাও মিষ্টি খাও। আদিলও হাসতে হাসতে এসে আমার মুখে জোর করে একটা মিষ্টি ঢুকিয়ে দিল। আদিলকে চোখ বড় বড় করে দেখছি, এইটুকু সময় এতটা স্বাভাবিক ও হলো কিভাবে? আদিলও, মিতু, তোর ভাবি আমার উপর রাগ করেছে, ওর রাগ ভাঙিয়ে আসছি। আরে কি করছো? আদিলও আমাকে এক প্রকার জোর করে টেনেই উপরের রুমে নিয়ে আসলো। আদিলও, মুখ গোমরা করে রেখেছ কেন? আদিলও, তুমি কি বুঝতে পারছো না তোমার আজকের এই দুইটা ভুলের জন্য আমাদের দুজনের কত বড় ক্ষতি হবে? আদিলও, আনিশা, যা হবার তা তো হয়েই গেছে, এসব মিতু আর নীরব শুনে আজকের এই খুশির দিনে ওদের মন খারাপ হোক, আমি তা চাই না। আজ না হয় চুপচাপ থাকলে, কিন্তু কাল তো মায়ের সামনে গিয়ে তোমাদের দাঁড়াতে হবেই। আদিলও, যাব না, আমি মিতুকে নিয়ে আর ফিরে যাব না। আলাদা বাসা নিয়ে তোমাদের সবাইকে নিয়ে থাকব। যে তোমাদের মায়ের ভালোবাসা দিয়েছে তাকে ভুলে যাবে? আদিলও,
সে কি আমাদের সুখের কথা ভেবেছে? আমি আদিল, মিতু আজ কোনো কারণে কান্না করুক আমি তা চাই না, আর হ্যাঁ ওরা আজ এই বাসাতেই থাকবে। আমি না, ওরা বাসায় ফিরে যাবে আর মায়ের দোয়া নিয়েই নতুন জীবন শুরু করবে। অনেক ভুল করেছ, তোমাকে আর কোনো ভুল আমি করতে দিব না। আদিল, আনিশা শুনো। আদিলর ডাক্তার সাড়া না দিয়ে চলে আসলাম। মিতু আর নীরব পিঠ তুলতে ব্যস্ত আছে, ওদের এই খুশির মুহূর্তটাকে নষ্ট করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। মায়ের থেকে সারা জীবনের জন্য দূরে সরে যাওয়ার থেকে এখন মায়ের বকা হজম করা ভালো। আমি মিতু। আদিল, আনিশা প্লিজ। মিতু, হ্যাঁ ভাবি কিছু বলবে? আমি হুম। আদিল, আনিশা, আমি মাকে না জানিয়ে বিয়ে করে ফেললে? দাদু কি দোষ করেছেন? দাদুর কি তোমাকে বউ সাজে দেখার ইচ্ছে ছিল না? মিতু, নিশ্চুপ। আমি বাসায় চলো। মিতু, কিন্তু ভাবি। আমি এখন ক্ষমা চাইলে হয়তো মা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু পরে ক্ষমা নাও করতে পারেন। নীরব, হ্যাঁ মিতু বাসায় চলো। আম্মুকে না জানিয়ে বিয়ে করেছি, আম্মুর দোয়া ছাড়া নতুন জীবন শুরু করতে মন একদম সায় দিচ্ছে না। আদিল, নীরব, আনিশার সাথে তুইও পাগল হয়ে গেলি? নীরব, ভাগ্যে যা আছে তা তো হবেই। আমি চলো। প্রান্ত, আদিল, কোনো সমস্যা হলে আমাকে ফোন করিস। আদিল, ঠিক আছে। ড্রাইভ করছি আর বারবার আদিলকে আর চোখে দেখছি, কপালে একটা হাত রেখে আদিল একদৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। জানি আদিল টেনশন করছে, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। ওদিকে শিহাব ভাইয়ার কি অবস্থা কে জানে। পিছনে তাকালাম, মিতু নীরবের কাঁধে মাথা রেখে বসে আছে, ওদের দুজনের মুখও চিন্তিত। আমার যে চিন্তা হচ্ছে না তা তো নয়, আমিও ভয় পাচ্ছি কি হবে তা ভেবে। কলিং বেল চাপতেই মা এসে দরজা খুললেন। আমি আর আদিল একপাশে, মিতু আর নীরব একপাশে দাঁড়ানো। মা মিতু আর নীরবের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। দাদু, শিরিন, ওরা এসেছে বোধহয়। আমি বলেছিলাম না ওরা যেখানেই থাকে তাড়াতাড়ি ফিরে আসবে, তুই শুধু শুধু টেনশন করছিলি। একটু রাত হয়ে গেছে ওদের ফিরতে, এই আর কি। দাদু কথাগুলো বলতে বলতে দরজার কাছে আসলেন, মিতু আর নীরবকে দেখে চমকে উঠলেন। মা এখনও ওদের দিকে তাকিয়ে আছেন। দাদু, এসব কি? আদিল, আনিশা, এসব কি? মিতু আর নীরব। মা, বাবা, দেখেছ ওরা বিয়ে নিয়ে ব্যস্ত ছিল আর আমি এদিকে টেনশন করে মরছি। দাদু, আদিল, এসব কি? মা কিছুক্ষণ আদিলর দিকে তাকিয়ে থেকে চুপচাপ ভিতরে চলে গেলেন। আমি দাদু, ওরা ভয় পেয়ে ভুল করে ফেলেছে। দাদু, কিসের ভয়? আমি প্রিয় মানুষকে হারানোর ভয়। নীরবকে হারালে মিতু ভালো থাকতে পারত না, তাই আদিল ওদের বিয়ে দিয়েছে। দাদু, কিন্তু তাই বলে এভাবে আমাদের না জানিয়ে? আদিল, তোমাদের জানালে আম্মু রাজি হতো না, তাই আমাকে এই অন্যায় কাজটা করতে হয়েছে। দাদু প্লিজ ওদের মেনে নাও। নীরব, দাদু। দাদু, ভিতরে আয়। দাদুর অনুমতি পেয়ে সবাই ভিতরে আসলাম। মা গোমরা মুখ করে সোফায় বসে আছেন, মিতু আর নীরব গিয়ে মায়ের দুপাশে দুজন বসল। মিতু, আম্মু। মা, আমি তোর আম্মু নই। নীরব, আম্মু, ওর কোনো দোষ নেই, ওকে বকো না। আদিল, ওদের কারো কোনো দোষ নেই, আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। মা, হ্যাঁ তা তো নিবেই, তোমার বউ যা সিদ্ধান্ত নিবে তুমি তো সেটাতেই রাজি। আদিল, আম্মু, তুমি সত্যি পাল্টাবে না। এসবে আনিশার কোনো মতো ছিল না, আর তুমি কিনা না জেনে ওকে দোষ দিচ্ছ। মা, হ্যাঁ দিব, কারণ ও একটা অপায়া মেয়ে, শুধু ও না, ওর বোন রাইমাও।
ওরা দুবোনের ছায়া আমার সংসারে পড়ার পর থেকে অশান্তি লেগেই আছে। আমি যদি বলি সব অশান্তির মূল কারণ আপনি? মা, এই মেয়ে একদম চুপ। আমি চুপ তো ছিলাম, আপনিই তো আমার মৃত বোনকে নিয়ে বাজে কথা বলে আমাকে কথা বলতে বাধ্য করেছেন। মা, আদিলও এই মেয়েকে চুপ করতে বল। আদিলও, কেন ও চুপ করবে? তুমি সবকিছুতে ওকে দোষ দাও কেন? মা, মিতু আর নীরবের বিয়েতে ও ছিল না? আদিলও, না, ও কিছু জানত না, আর যখন জেনেছে তখন আমাকে বারবার বিয়েটা ভেঙে দিতে বলেছে। মা, নিশ্চুপ। দাদু, তোরা এভাবে লুকিয়ে বিয়ে করতে পারলি? আমাকে অন্তত জানাতে পারতি। নীরব, ইচ্ছে ছিল দাদু, কিন্তু আম্মুর ভয়। মা, এখন ভয় হচ্ছে না মাকে? দাদু, শিরিন থামো, যা হবার তা তো হয়েই গেছে। মা, বাবা, ওরা এইটা ইচ্ছে করে করেছে আর তুমি বলছো যা হবার তা তো হয়েই গেছে? দাদু, ওরা ইচ্ছে করে করেনি, তুই বাধ্য করেছিস ওদের। আনিশা, যা তো ওদের নীরবের রুমে দিয়ে আয়। আমি, ঠিক আছে দাদু। মাকে পাশ কাটিয়ে ওদের নিয়ে নীরবের রুমের দিকে পা বাড়ালাম। মিতু, ভাবি আমাদের জন্য তোমাদের কোনো ক্ষতি না হয়ে যায়। আমি, কি ক্ষতি হবে? আমরা এক হতে পারবো না, তাই তো? তাতে কি হয়েছে, আমাদের না হয় আলাদা রাখবে, কিন্তু আমাদের মনকে কি আলাদা রাখতে পারবে? মিতু, ভাবি তুমি সবকিছু এত সহজভাবে নাও কিভাবে? মিতুর কথা শুনে মৃদু হাসলাম। আমি, এত কিছু তোমাদের ভাবতে হবে না, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। তোমরা নতুন জীবনে পা রেখেছ, নতুন করে জীবন শুরু কর, অনেক অনেক শুভ কামনা রইল তোমাদের জন্য। আর হ্যাঁ, মায়ের এমন রাগের মাঝে তোমাদের জন্য বাসর সাজাতে পারলাম না, সেজন্য সরি। মিতু, ভাবি তুমি এই সময়ে দুষ্টুমি করছো? আমি, আমার ননদের বিয়ে হলো আর আমি একটু দুষ্টুমিও করব না, তা কি করে হয়? নীরব, ভাবি আমার কিন্তু সত্যি ভয় করছে। আমি, আদিলও আর আমার উপর ভরসা রাখো, আমরা সব সামলে নিব ইনশাআল্লাহ। আদিলও যে আশা নিয়ে তোমার হাতে মিতুকে তুলে দিয়েছে, তুমি শুধু ওর সে আশাটা পূরণ করো। নীরব, আমি আদিলকে নিরাশ করব না ভাবি, মিতুকে আমি নিজের থেকে বেশি ভালোবাসি। দুজনের দিকে তাকিয়ে মুচকি হেসে বেরিয়ে আসলাম। অনেক রাত হয়েছে, বাসায় ফিরতে হবে, আব্বু হয়তো টেনশন করছেন। তাছাড়া ভাইয়ার কি খবর সেটাও জানি না। দাদু, হ্যাঁ, তুই ওদের এই কাজ করতে বাধ্য করেছিস। তুই ওদের সম্পর্ক মেনে নিলে ওদের আজ এভাবে বিয়ে করতে হতো না। সবকিছুর জন্য তুই দায়ী। নিচে আসতেই দাদুর চেঁচামেচি শুনে আদিলর পাশে এসে চুপচাপ দাঁড়ালাম। মা নিশ্চুপ হয়ে বসে আছেন। দাদু, সেদিন তুই আমাকে তোর সম্পর্কের কথা জানাসনি, এইটা তোর ভুল। তোর ভুলের শাস্তি এখন আমার নাতি নাতনিরা পাবে কেন? আনিশার বাবার উপর তোর জমে থাকা রাগক্ষোভকে তুই আমার নাতি নাতনিদের উপর ছাপিয়ে দিচ্ছিস কেন? মা, নিশ্চুপ। দাদু, একবারও ভেবে দেখেছিস তুই তোর রাগজিদকে প্রাধান্য না দিয়ে ওদের মেনে নিলে আজ কত সুন্দর একটা পরিবার হতো এই পরিবারটা, ভেবে দেখেছিস কখনো? মা, নিশ্চুপ। দাদু, এখনো ভাবিসনি, কিন্তু কোনোদিন যে ভাববি না তা কিন্তু নয়। একদিন তুই ঠিক সব বুঝতে পারবি, কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তুই এত দেরিতে বুঝতে পারবি যে সেদিন কারো কাছে ক্ষমা চাওয়ার মুখটুকুও থাকবে না তোর। আদিলও আর আনিশার কাছে ক্ষমা চাইতে পারবি না সেদিন। মা নিশ্চুপ হয়ে বসে আছেন আর দুচোখের পানি ফেলছেন, হয়তো উনি বুঝতে পেরেছেন তাই অনুতপ্ত হয়ে দুচোখের পানি ঝরাচ্ছেন। আদিলও, আমি যাই। আদিলও, চলে যাবে? দাদু, একা যেতে পারবি? আমি, হ্যাঁ দাদু পারব, আব্বু হয়তো টেনশন করছেন। আদিলও,
চলে যাও, তোমাকে আটকিয়ে রাখার অধিকার তো আমার নেই, কারণ তোমার কাছে আমার ভালোবাসা বড় নয়, বড় এই অহংকারী মায়ের ভালোবাসা আর অনুমতি। আদিলর অভিমানী সুরে কথা শুনে মৃদু হাসলাম, তারপর বেরিয়ে আসলাম। আদিল, আনিশা। গাড়িতে উঠতে যাব তখনই আদিল পিছন থেকে ডাক্তার দিল। পিছন ফিরে তাকাতেই আদিল এসে ওর বুকের সাথে ঝাপটে ধরল আমাকে। আরে বোকা, আমি কি একেবারে তোমার জীবন থেকে চলে যাচ্ছি নাকি? আদিল, সেটাই তো মনে হচ্ছে। জি না, আমি এত সহজে তোমাকে ঝালানো ছাড়ছি না। আমাদের কয়েকটা বাচ্চা কাচ্চা হবে, ওরা বড় হবে, ওদের বিয়ে দিব আর নাতি নাতনি দেখে তারপর তোমাকে মুক্তি দিব। আমার কথা শুনে আদিল জোরে হেসে দিল। আদিল, তুমি আসলেই একটা পাগলি। আমার কপালের চুলগুলো কানের পাশে গুজে দিল। আমি দুহাতে আদিলরও গলা জড়িয়ে ধরে ওর আরও কাছে চলে আসলাম। আমি এত সহজে ছেড়ে দিব কেন? ভালোবেসেছি কি ছেড়ে চলে যাওয়ার জন্য? আমাদের ভালোবাসা তো কোনো ঠনকো ভালোবাসা নয়, আমরা তো বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ। আল্লাহ ছাড়া আমাদের আলাদা করার সাধ্য কার আছে? অল্প আঘাতে হাত ছেড়ে দেওয়ার নাম ভালোবাসা নয় আদিল। সুখে দুঃখে বিপদে আপদে সবসময় একে অপরের পাশে থাকার নাম ভালোবাসা। আদিলও অবাক হয়ে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে ওর ঠোঁটে আমার ঠোঁট ছুঁয়ে দিল। আদিলও দুচোখ বন্ধ করে হাসছে আর আমি মুগ্ধ নয়নে ওর হাসি দেখছি। রাত 10টা, দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চেপে যাচ্ছি। কয়েকবার বেল বাজানোর পর ফিরোজ চাচ্চু এসে দরজা খুলে দিল। ফিরোজ চাচ্চু, ও আনিশা মা, তুমি এসেছ। আমি দরজা খুলতে এত দেরি হলো কেন? আর বাকিরা সবাই কোথায়? ফিরোজ চাচ্চু, হসপিটালে। সোফায় বসতে গিয়েও বসলাম না। সবাই হসপিটালে, তার মানে ভাইয়ার কাছে আছে সবাই। ফিরোজ চাচ্চু, জামাই বাবাজির কাছে অনেকবার ফোন করেছি কিন্তু উনি রিসিভ করেনি। শিহাব বাবাজিকে কারা যেন খুব মেরেছে। আদিলও ব্যস্ত ছিল তাই হয়তো রিসিভ করেনি। ফিরোজ চাচ্চু, তুমি কি হসপিটালে যাবে? হ্যাঁ আমি যাচ্ছি, তুমি বাসায় থেকো। ফিরোজ চাচ্চু, আচ্ছা মা। আদিলও না বুঝে ভাইয়ার এই হাল করেছে এইটা সবাইকে বলা প্রয়োজন, না হলে ভাইয়া সুস্থ হয়ে এসব বললে চাচি হয়তো আদিলকে ভুল বুঝবেন। তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালাম। দরজা খুলতেই আব্বুর গাড়ি এসে থামল। ফুফু আর আব্বু নেমে আসলেন। আব্বু তোমরা চলে এসেছ, ভাইয়া এখন কেমন আছে? আব্বু, ভালো আছে, সকালে রিলিজ করে দিবে। ফুফু, তোকে কতবার ফোন করেছি কিন্তু। আসলে ফুফু আদিলও একটু ব্যস্ত ছিল। আদিলও মিতু আর নীরবের বিয়ে দিয়ে দিয়েছে। আব্বু, কি বলছিস? শিরিন জানে? বিয়েটা মাকে না জানিয়েই হয়েছে, তবে বিয়ে হয়ে যাওয়ার পর ওরা বাসায় ফিরে গেছে। আব্বু, শিরিন মেনে নিয়েছে? এখনো মেনে নেয়নি, তবে আজ মাকে কিছুটা অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল উনি উনার ভুল কিছুটা বুঝতে পেরেছেন। আব্বু, বুঝলেই ভালো। আব্বু একটা কথা ছিল। আব্বু, বল। আব্বু সোফায় হেলান দিয়ে বসতে বসতে বললেন। আমি গিয়ে আব্বুর পাশে বসলাম। আব্বু, ভাইয়াকে কারা মেরেছে জানো? আব্বু, না, এখনো শিহাব কিছু বলেনি। আদিলও আর নীরব মেরেছে। আব্বু, কি? ফুফু, কি বলছিস কি তুই? ফুফু রুমে যাওয়ার জন্য পা বাড়িয়েছিলেন, আমার কথা শুনে এদিকে এগিয়ে আসলেন। সবাই রেগে গেলে আমি এখন কি করব? আসলে ভাইয়া ও বাসায় গিয়েছিল মায়ের সাথে কথা বলার জন্য, কিন্তু আদিলও আর নীরব না বুঝে ভাইয়াকে মেরেছে। আব্বু, পুরোটাই একটা ভুল বুঝাবুঝি, তোমরা রাগ করো না প্লিজ। আব্বু, আমরা না হয় বুঝলাম ভুল বুঝাবুঝি, কিন্তু তোর চাচি কি বুঝবে? ফুফু,
এভাবে কেউ কাউকে মারে? চাচিকে আমি বুঝিয়ে বলবো। আব্বু, ঠিক আছে, সকালে ওরা বাসায় ফিরে আসুক, তারপর না হয় দেখা যাবে কি হয়। আনমনা হয়ে ছাদের ফুল গাছগুলোতে পানি দিচ্ছি আর ভাবছি সকাল গড়িয়ে দুপুর হতে চলল, কিন্তু চাচি এখনো ভাইয়াকে নিয়ে আসছে না কেন? ভাইয়াকে কি তাহলে রিলিজ করেনি? গাড়ির হর্নের শব্দে আমার ভাবনায় ছাদ পড়ল। নিচে তাকিয়ে দেখি চাচি গাড়ি থেকে নামছেন। আর এক মুহূর্ত দেরি করলাম না, দৌড়ে নিচে আসলাম। ফুফু দরজা খুলে দিতেই চাচি এসে ভিতরে ঢুকলেন। চাচির পিছনে মা আর মিতুকে দেখে বেশ অবাক হলাম। আদিল, আস্তে আস্তে। দরজায় আবারও চোখ পড়তেই বর্ষার একটা ধাক্কা খেলাম। আদিল আর নীরব ভাইয়াকে ধরে ধরে ভিতরে নিয়ে আসছে। ভাইয়ার কপালে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ। আমি তো অবাক হচ্ছি ওদের কাণ্ড দেখে। গতকাল মেরে হসপিটাল পাঠালো আর আজ ধরে ধরে বাসায় নিয়ে আসলো। আব্বু, সবাই একসাথে আমার বাসায়? চাচি, শিহাবকে এখানে বসিয়ে দাও। আদিল আর নীরব ভাইয়াকে সোফায় বসিয়ে দিল। আদিল সোফায় বসতে বসতে আমার দিকে তাকিয়ে চোখ টিপ মারল। আদিল আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, আমি ভ্যাবাচ্যাকা খেয়ে ওর দিকে তাকিয়ে আছি। ফুফু, সবাই একসাথে আমাদের বাসায়, বুঝতে পারছি না কিছু। মা, আমার ছেলেদের জন্যই তো শিহাবের এই অবস্থা হয়েছে, তাই ওকে দেখতে হসপিটাল গিয়েছিলাম। উনি ভাইয়াকে দেখতে এসেছেন আর আমি কিনা ভেবে বসে আছি উনি ভুল বুঝতে পেরেছেন। মা, আর বাসায় এসেছি আমার বৌমাকে বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। মায়ের কথা শুনে চমকে উঠলাম। আদিল রদিকে তাকালাম, ও আমার দিকে তাকিয়ে হাসছে। মিতু, চিন্তা করো না, এবার সব ঠিক হবার পালা। মিতু এসে আমাকে জড়িয়ে ধরে কানে কানে বলল, ফুফু, আনিশাকে ফিরিয়ে নিতে এসেছেন? কিন্তু মা, আপনাদের মেয়েকে দিবেন না? ভুল করেছি মানছি, তাই বলে শোধরানোর সুযোগ দিবেন না? আব্বু, আমি কিছু বুঝতে পারছি না। মা, এতে না বুঝার কি আছে? আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি আর তাই সবকিছু এবার শোধরে নিতে চাই। মা, কাল অবধি তো আপনি আমাকে সহ্য করতে পারতেন না। আব্বু, যার ভুল এতগুলো বছরে ভাঙাতে পারলাম না, সে এক রাতের মধ্যে সব ভুল বুঝতে পারল? এত পরিবর্তন? মা, এত বছরে বুঝতে পারিনি বলে যে আর কখনো বুঝতে পারব না সেটা তো নয়। মানুষ একদিন ঠিক ভুল বুঝতে পেরে অনুশোচনায় ভোগে, যেমন আমি। আব্বু, ভূতের মুখে রাম নাম। আব্বু আস্তে কথাটা বললেন, আমি পাশে আছি বলে শুনে ফেললাম। মা শুনে থাকলে তো এখন তেলে বেগুনে জ্বলে উঠবেন। মা, কিছু বললে? আব্বু, না তো। আব্বুর কাণ্ড দেখে হাসি পাচ্ছে, মনে হচ্ছে দুজন 22 বছর আগের জীবনে ফিরে গেছেন। কিন্তু মায়ের ব্যাপারটা তো আমার মাথায় কিছুতেই ঢুকছে না। এক রাতের মধ্যে কি এমন হলো যে মা এতটা শোধরে গেলেন? চাচি, সবকিছু পরে শুনো, এখন সবার জন্য খাবারের ব্যবস্থা করো। সেই সকালে সবাই হসপিটালে এসেছিল। ফুফু, হুম দিচ্ছি, সবাই ফ্রেশ হয়ে এসো। আদিল, রুমে চলো। আদিল কানের কাছে এসে বলল, ওর দিকে তাকিয়ে আছি কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আদিল, কি হলো, চলো। হুম। আদিল পিছু পিছু রুমে আসলাম। আদিল রুমে ঢুকেই দরজা বন্ধ করে ফেলল। কি করছো? আদিল, আই লাভ ইউ আনিশা। আদিল আমাকে জড়িয়ে ধরল, আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। আদিল, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আদিল, আম্মু তোমাকে মেনে নিয়েছেন? সত্যি? আদিল, হুম। আদিল আমার দুগালে ধরে আমার কপালে আলতো করে একটা চুমু দিল। আদিল, আর তোমার থেকে আমাকে দূরে থাকতে হবে না।
আদিল রদিকে তাকিয়ে মুচকি হাসলাম। আদিল, আমি বোকা, তাই তো বারবার নিজের ভালোবাসার উপর বিশ্বাস হারিয়েছি আর আম্মুর থেকে আলাদা হয়ে যেতে চেয়েছি। কিন্তু তুমি কখনো নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস হারাওনি, মনে জোর রেখেছ সব একদিন ঠিক হয়ে যাবে ভেবে। আর দেখো আজ সব ঠিক হয়ে গেল। তখন যদি আমি আম্মুর থেকে আলাদা হয়ে যেতাম তাহলে আজ হয়তো আম্মু নিজের ভুল বুঝতে পারলেও আমাকে ক্ষমা করত না। এবার বুঝেছ তো, মা বাবাকে একা করে দিয়ে কখনো দূরে যেতে নেই। সন্তান ভুল করলে যেমন মা বাবা ক্ষমা করে দেন, তেমনি মা বাবা ভুল করলেও সন্তানের ক্ষমা করে দেয়া উচিত। আদিল, বুঝেছি। এবার যাও, ফ্রেশ হয়ে এসো। আদিল, তার আগে কি? আদিল আমাকে টেনে ওর কাছে নিয়ে গেল, আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আদিল, কি হচ্ছে? আদিল, চুপ। আদিল আলতো করে আমার দুগাল ধরে আমার ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দিল, কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। ফাজিল একটা। আচ্ছা আদিল, কাল রাতে কি এমন হলো যে মা এতটা পাল্টে গেলেন? আদিল ওয়াশরুম থেকে বের হতেই ওর দিকে তোয়ালেটা এগিয়ে দিতে দিতে প্রশ্নটা করলাম। আদিল, অনেক কিছু। যেমন? আদিল, রাতে তুমি চলে আসার পর আমি আম্মুর রুমে যাই আম্মুকে বুঝাব বলে। রুমে গিয়ে ভাইয়ার ডাক্তার রিটা আলমারির কাছে পড়ে থাকতে দেখি। কিছুটা খটকা লাগে, আম্মু ডাক্তার রিটা না পড়ে ফেলে রেখেছে নাকি এইটা ভেবে। আম্মুকে জিজ্ঞেস করতেই আম্মু রেগে গিয়ে বলে এসব ডাক্তার রি পড়ার প্রয়োজন নেই। তারপর? আদিল, তারপর আমি আম্মুর পাশে বসে ডাক্তার রিটা পড়তে শুরু করি। আম্মু খুব কাঁদছিল ভাইয়ার লেখাগুলো শুনে। শেষ পৃষ্ঠা যখন পড়লাম, বিশ্বাস করো আনিশা, এর আগে কখনো আম্মুকে এতটা কাঁদতে দেখিনি। আম্মু কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। মিতু আর আমি তো ভয় কান্না শুরু করেছিলাম, আম্মুর কিছু হলে তো আমরা আবারও এতিম হয়ে যেতাম। নীরব ডক্টর নিয়ে আসে, ডক্টর ইনজেকশন দিতেই আম্মু আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। আম্মু ভাইয়ার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছিল, তখন দাদু আম্মুকে বুঝায় যে আমাদের এত কষ্ট যে দিচ্ছে, যদি আমার বা মিতুর কিছু হয়ে যায়। আম্মু তখন নিজের ভুল বুঝতে পেরে সবকিছু মেনে নেন। আমাকেও। আদিল, আমাদের বিয়েটা মেনে নিলেও আমি বেশ বুঝতে পারছিলাম আম্মু তোমার উপর রেগে আছেন শিহাবের বিষয়টা নিয়ে। আম্মুর ভুল ভাঙানোর জন্য সকালে আম্মুকে হসপিটাল নিয়ে যাই আর সবকিছু খুলে বলি। ফুফু, আনিশা আদিলকে নিয়ে নিচে আয়। আসছি ফুফু। আদিল, চলো। মা, তোমার বিষয় নিয়ে আমি জিদ করেছি সেটা আমিও মানছি, কিন্তু আনিশার উপর রাগ করাটা আমার অন্যায় কোথায় ছিল বলতে পারো? মা আব্বুর উদ্দেশ্যে কথাটা বললেন। আব্বু খাবার রেখে মায়ের দিকে তাকিয়ে আছেন। ফুফু, আদিলকে নিয়ে বসো। আদিলকে চেয়ার টেনে দিয়ে ওর পিছনে দাঁড়িয়ে রইলাম। মা, কোনো মেয়ে বিয়ের পর অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখবে আর সেটা শাশুড়ি মেনে নিবে, এমনটা কখনো হয়? শিহাব আমাকে আনিশার ব্যাপারে বাজে কথা বলেছে, এমনকি ছবি দেখিয়ে আমাকে ভুল বুঝিয়েছে, তাই আমি আনিশার উপর এত রেগেছিলাম। এবার তোমরা বলো আমার রাগ করাটা কি অন্যায় ছিল? চাচি, না না, আপনার অন্যায় হবে কেন? আপনাকে তো ভুল বুঝানো হয়েছিল। সব দোষ আমার ছেলের, আর ও তো নিজের দোষ ধিকারও করেছে। মা, রাতে যদি আদিল আবিরের ডাক্তার রি পড়ে আমাকে না শোনাতো তাহলে হয়তো আমার রাগ জিদ কখনো কমতো না। আর সকালে হসপিটাল যাওয়ার পর যদি শিহাব আমাকে সব সত্যি না বলতো তাহলে হয়তো আনিশাকে আমি সবসময় ভুল বুঝে যেতাম। ফুফু, তাহলে আমাদের মেয়ের উপর থেকে সব রাগ অভিমান মিটে গেছে তো? মা, একদম। আমার জিদের কারণে আবির আর রাইমা মারা গেছে, সেটা আমি দেরিতে হলেও বুঝতে পেরেছি।
আমার মিতু বা আদিল ও আবিরের মতো কোনো ভুল করুক তা আমি চাই না, নীরব আর আনিশা কষ্ট পাবে সেটাও আমি চাই না, তাই ওদের মেনে নিয়েছি। ফুফু, আর ভাইয়ার প্রতি রাগ অভিমান? ফুফুর কথা শুনে সবাই নীরব হয়ে গেল। আব্বু আর মা একে অপরের দিকে তাকিয়ে আছেন। ফুফু, আব্বু আম্মু মারা যাওয়ার পর বড় ভাইয়া আমাকে আর ছোট ভাইয়াকে খুব কষ্ট করে বড় করেছেন। আগে তো আমাদের এসব ছিল না, কিন্তু ভাইয়ার ভালোবাসা ছিল আর ভাইয়ার ভরসা ছিলে তুমি। তোমাকে কখনো দেখিনি, কিন্তু ভাইয়ার মুখে সবসময় তোমার নাম শুনতাম। ভাইয়া বলতো সারাদিনের সব কষ্ট ভুলে যায় যখন তোমার সাথে কথা বলে। মা নিশ্চুপ। ফুফু, কিন্তু হঠাৎ করে তুমি পাল্টে গেলে, ভাইয়া দিন দিন কেমন যেন হয়ে গেল। ভাইয়া সবসময় লুকিয়ে লুকিয়ে কাঁদত। একটা সময় তুমি তোমার ভাইয়ার কথায় ভুলে গেলে তোমাদের ভালোবাসার কথা। তোমাকে হারানোর জন্য ভাইয়া সব সময় আমাদের গরিব হওয়াটাকে দায়ী করত, আর তাই ভাইয়া রাগে অভিমানে ছুটতে থাকে টাকার পিছনে। হুট করে আমার বিয়ে দিয়ে দিল, কয়েক মাস পর ডিভোর্স নিয়ে আবার ভাইয়ার কাছে ফিরে আসলাম, কারণ স্বামী নেশা করত, জুয়া খেলত। ভাইয়াকে বিয়ের কথা বললে রাগ করত, তাই শেষমেশ ছোট ভাইয়াকে বিয়ে করানো হলো। 1 বছরের মাথায় ছোট ভাইয়া আর আমি ভাইয়াকে বিয়ের জন্য খুব চাপ দিল, কান্নাকাটি করতাম। আমাদের কথা রাখতে গিয়ে ভাইয়া বিয়ে করল। কিন্তু আব্বু, সায়মা থাক না এসব কথা। মা, ওকে বলতে দাও। ফুফু, কিন্তু ভাবিকে ভাইয়া আপন করে নিতে পারেনি। সংসার হয়েছিল, কিন্তু ভাবি কখনো ভাইয়ার ভালোবাসা পায়নি। ভাইয়া তোমার উপর জমে থাকা রাগ থেকে সারাক্ষণ টাকা টাকা করত। একটা সময় ভাইয়ার এসব ব্যাংক ব্যালেন্স সব হয়। ভাবি প্রেগন্যান্ট হয়, ভাইয়ার মন পরিবর্তন হতে শুরু করে। ভাইয়া ভাবিকে ভালোবাসতে শুরু করে, কিন্তু সে ভালোবাসা বেশি দিন টিকেনি। রাইমা আর আনিশাকে জন্ম দিতে গিয়ে ভাবির মৃত্যু হয়। কিছুদিন পর ছোট ভাইয়া অ্যাক্সিডেন্টে মারা যায়। ছোট ভাবি শিহাবকে নিয়ে বাবার কাছে চলে যায়। আর আমি ভাইয়া, রাইমা আর আনিশাকে অনেক কষ্টে বড় করি। এখন আমাদের সব আছে, শুধু হারিয়ে গেছে ছোট ভাইয়া আর ভাবির সাথে তোমার আর ভাইয়ার ভালোবাসা। ভাইয়া তোমাকে সত্যি খুব ভালোবাসত। ফুফুর কথাগুলো শুনে সবাই কেমন যেন নীরব হয়ে গেছে। আব্বু আর মায়ের দুজনের চোখেই পানি। সত্যি ভালোবাসা বড়ই অদ্ভুত। আব্বু, সায়মা এখন আমাদের ছেলেমেয়েদের প্রেম করার সময়, আর তুই কিনা আমাদের বুড়ো বুড়ির গল্প জুড়ে দিল। আব্বু চোখের পানি আড়াল করার চেষ্টা করে হাসছেন। পরিস্থিতি স্বাভাবিক করার জন্যই আব্বু চোখের পানি লুকানোর বৃথা চেষ্টা করে হাসছেন। আব্বু, সব ভালোবাসা কি পূর্ণতা পায়? কিছু ভালোবাসা অপূর্ণ রয়ে যায়। বেশ তো আছি, আমার মেয়েকে নিয়ে আমি ভালো আছি, শিরিন ওর ছেলে মেয়েদের নিয়ে ভালো আছে, দুজনের আবার দেখা হয়েছে, আর কি চাই? হয়তো 22 বছর আগের দিনগুলো আর ফিরে আসবে না, কিন্তু বন্ধু হয়ে তো থাকতেই পারি মরণের আগ পর্যন্ত। তাছাড়া আমরা তো এখন বেআইন এভাবেই কাটিয়ে দিব বাকি দিনগুলো, কি বলো শিরিন? আব্বু জোরে জোরে হাসছেন। মা আব্বুর দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিল। ভালোবাসা বোধহয় এমনি কাউকে হাসায়, কাউকে কাঁদায়, আবার কিছু ভালোবাসা অপূর্ণই থেকে যায়। ফুফু, আনিশা তোর হলো? আমি, হ্যাঁ ফুফু, এই তো সব সাজানো শেষ। ফুফু, সবাইকে ডেকে নিয়ে আয়। আমি, ঠিক আছে। ফুফু আর চাচি রাতের খাবার গুছিয়ে দিচ্ছেন, আর আমি টেবিলে এনে সাজিয়েছি, খেয়েই বাসায় ফিরতে হবে। মাকে অনেক কষ্টে ফুফু আর চাচি রাজি করিয়েছেন রাতের খাবার খেয়ে তারপর বাসায় ফিরতে। সারা বিকেল সবাই একসাথে আড্ডাক্তার দিয়ে গল্প করে কাটিয়েছি, এখন রাত হয়েছে, খাবার খেয়েই বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। মা, কথায় আছে না, অহংকার পতনের মূল?
আমার অহংকার তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। সেদিন যদি আমি টাকা পয়সার অহংকারের চেয়ে ভালোবাসাকে বড় করে দেখতাম তাহলে আজ এমন দিন আসতো না আমাদের জীবনে। আব্বুকে ডাক্তারতে আব্বুর রুমে এসেছিলাম, দরজার কাছে আসতেই মায়ের কণ্ঠ শুনে থেমে গেলাম। মা, আমি তোমার ভালোবাসা বুঝিনি, ভাইয়ার কথায় আমি নিজের ভালোবাসা ভুলে গিয়েছিলাম, তোমার মন ভেঙেছিলাম। যদি কখনো পারো আমাকে ক্ষমা করে দিও। মা আব্বুর সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছেন, আব্বু মায়ের হাত নামিয়ে দিল ন। আব্বু, হ্যাঁ, অহংকার পতনের মূল, আর ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই। তবে এটাও সত্যি, জন্ম, মৃত্যু, বিয়ে সবকিছু আল্লাহর হাতে। তোমার সাথে আমার জুটি লেখা ছিল না, তাই সেদিন এমন হয়েছিল, তুমি নিজেকে অযথা দায়ী করো না। তোমার কাছে একটাই অনুরোধ, আমার আনিশাকে মায়ের ভালোবাসা দিও একটু। আমি আসতে পারি? আমার কণ্ঠ শুনে দুজনেই চোখের পানি মুছে নিলেন। আব্বু, হ্যাঁ আয়। আমি, আব্বু, মা খাবে চলো। আব্বু, আমার মেয়েটাকে আগলে রেখো শিরিন, মা হারা মেয়ে একটা বোন ছিল, সেও ছেড়ে চলে গেছে, এখন তু। মা, চিন্তা করো না, আনিশা আমার মেয়ে হয়ে থাকবে। মা আমার কপালে চুমু দিল ন। মায়ের ভালোবাসা কেমন হয় আজ বুঝলাম। আদিলর কথা শুনে যদি মাকে ছেড়ে আলাদা বাসায় চলে যেতাম তাহলে কি আজ এই ভালোবাসাটুকু পেতাম? মা, এই পাগলি মেয়ে, কাঁদছিস কেন? চল, বাসায় ফিরে যেতে হবে তো। মা আমার চোখের পানি মুছে দিল ন। আব্বু, চল। আমি, চলো। ভাইয়া, আনিশা? আমি, খাওয়া দাওয়া সেরে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরুচ্ছিলাম, দরজায় আসতেই ভাইয়া পিছু ডাক্তার লো। ভাইয়ার কাছে এসে সোফায় বসলাম। আমি, কিছু বলবে? ভাইয়া, পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি, যে ভুল করে পড়ে নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় ভোগে তাকে ক্ষমা না করে পারা যায়? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভাইয়া মৃদু হাসল। আমি আসছি, সাবধানে থেকো। সবাইকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল মা কলিং বেল চাপলেন আর দাদু এসে দরজা খুলে দিল ন। আজ মনে হচ্ছে আমি আমার নিজের বাড়িতে ফিরে এসেছি, আমার সংসারে আমি ফিরে এসেছি। দাদু, এসেছিস তোরা? আমার নাতবউ কোথায়? আমি, এই তো দাদু আমি। দাদু, ভিতরে আয়। মা, তোদের সবার কাছে আমি ক্ষমা চাইছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। ভিতরে আসতেই মা হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইলেন। আদিল আর মিতু মাকে গিয়ে জড়িয়ে ধরল। আদিল, যা হবার হয়েছে আম্মু, সব ভুলে যাও। মা, সবাই রুমে যা। দাদু, আমি ওদের রুমে নিয়ে যাব। মা, কেন? দাদু, ও তুই বুঝবি না, তুই রুমে যা। আদিল, এখানে বসে থাক, নড়বি না, আর আনিশা চলতো মিতুর রুমে। দাদুর পিছু পিছু মিতু, নীরব আর আমি মিতুর রুমে আসলাম। পুরো রুম সাজানো দেখে দাদুর দিকে সবাই অবাক হয়ে তাকালাম, দাদু হাসছেন। যাক, অন্তত ওদের বাসরঘর তো সাজানো হলো, ওদের মনে কোনো আপোষস থাকবে না। দাদু, কেমন হয়েছে? নীরব, খুব সুন্দর দাদু, থ্যাংক ইউ। দাদু, আনিশা চল। আমি, হ্যাঁ চলো। নীরব, দেখেছ, যা হয় ভালোর জন্য হয়, কাল এই খাট সাজানো ছিল না বলে তোমার মন খারাপ ছিল আর আম্মু অসুস্থ হয়ে পড়ায় বাসর হয়নি। আজ দেখো আম্মু খুশি মনে আমাদের মেনে নিয়েছেন, আর এই খাটও তোমার মনের মতো করে সাজানো। আই লাভ ইউ পিচ্ছি মিতু। নীরব মিতুর কপালে চুমু দিয়ে মিতুকে জড়িয়ে ধরল। এদিকে দাদু আর আমি হাসছি। আমরা কিন্তু সব দেখে ফেলেছি। হঠাৎ আমার কণ্ঠ শুনে মিতু লজ্জা পেয়ে নীরবের থেকে দূরে সরে গেল।
নীরব, ভাবি তুমি না সত্যি একটা ফাজিল মেয়ে, আর দাদু তুমি। আমি, দরজা খোলা রেখে রোমাঞ্চ করলে সেটা কি আমাদের দোষ? দাদু, একদমই আমাদের দোষ না। নীরব, যাও বলছি দুজন। দাদু আর আমি হাসতে হাসতে চলে আসলাম। মা, আদিল ও মিতু যেন কখনো সত্যিটা জানতে না পারে। ড্রয়িং রুমে আসতেই দেখি মা আদিলর হাত ধরে কাঁদছেন। মা, আমি মিতুর মা হয়ে বাকি জীবন কাটাতে চাই। আদিল, তুমি আমাদের মা নও ফুফু, এইটা মিতু কখনো জানবে না আম্মু। দাদু, শিরিন। মা, আব্বু আমাকে ক্ষমা করে দাও। দাদু, পাগলি মেয়ে, চল রুমে চল। আর আদিল আনিশাকে নিয়ে রুমে যা, সারপ্রাইজ আছে। আদিল, কি সারপ্রাইজ দাদু? দাদু, সারপ্রাইজ কি কেউ আগে বলে? দাদু মাকে নিয়ে হাসতে হাসতে চলে গেলেন। আমি, দাদু কিসের সারপ্রাইজের কথা বললেন? আদিল, জানি না। আদিল আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিল। আমি, কি করছো? আদিল, চুপ। চুপ হয়ে আদিলরও শার্ট খামছে ধরে ওর চোখের দিকে তাকিয়ে আছি। রুমে এসে আদিল আমি দুজনেই চমকে গেলাম। দাদু আমাদের জন্য এমন একটা সারপ্রাইজ রেডি করেছেন। খাটে গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে, পাশের টেবিলে একগুচ্ছ রজনীগন্ধা রাখা, পুরো রুম জুড়ে অনেকগুলো ক্যান্ডেল লাইট জ্বলছে। ক্যান্ডেল লাইটের আবছা আলোতে রুমটাকে ভীষণ সুন্দর লাগছে। আদিল, এত সুন্দর সারপ্রাইজ? আমি, দাদু পারেনও বটে। আদিল, দাদু আমার মনের কথা বুঝেছেন। আদিল মুচকি হেসে আমাকে এনে খাটে শুয়ে দিল। আমি আদিলকে মুগ্ধ নয়নে দেখছি। আমার তাকানো দেখে আদিল মৃদু হাসল, তারপর আমার কপালে ওর ঠোঁট ছুঁয়ে দিল। 7 মাস পর বিছানায় আধশোয়া হয়ে শুয়ে ফোনে বেবিদের পিক দেখছি, হঠাৎ পেটে মৃদু ব্যথায় ককিয়ে উঠলাম। আমি, উফ অফ। আদিল, আনিশা কি হয়েছে? আদিল সোফায় বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল, দৌড়ে এসে আমার পাশে বসল। আদিল, কি হয়েছে? আমি, কি হবে, তোমার ছেলে আমার পেটে লাথি দিয়েছে। আদিল, এই কথা ঠিক আছে, আমি আমার ছেলেকে নিষেধ করে দিচ্ছি। আদিল আমার পেটের একদম কাছে এসে কথা বলছে দেখে হাসছি। আদিল মাঝে মাঝেই এমন করে, আর পেটে কান পেতে ছেলের কথা শুনে ছেলে নাকি ওকে এখনই আব্বু বলে ডাক্তার, হিহিহি। আদিল, আব্বু তোমার আম্মুকে এখন জ্বালিও না কেমন? তুমি বড় হলে পর বাপ ছেলে দুজন একসাথে মিলে তোমার আম্মুকে জ্বালাবো। আমি, এই কি হচ্ছে, আমাকে জ্বালানোর প্ল্যান হচ্ছে ছেলের সাথে? আদিল মুচকি হেসে এসে আমাকে জড়িয়ে ধরল। আদিল, রাগ করো না, তুমি যে আমাকে এখনো ভালোবাসো এটাই তো আমার সৌভাগ্য। আম্মু তোমার উপর কত অত্যাচার করেছেন, আমি নেশা করে তোমাকে অত্যাচার করেছি, এত কিছুর পর তুমি তবুও। আমি, তবুও ভালোবাসি। আর কেন ভালোবাসি, কেন কষ্ট পাই তুমি যেমন জানো আমিও তাই, তবুও ভালোবাসি, তবুও ভেজে চোখ, এভাবেই বেঁচে থাকা, এভাবেই যে আমার সুখ। আদিলর দুচোখে পানি, কিন্তু ঠোঁটের কোণে হাসিও আছে, এই হাসি ভালোবাসা জয়ের। আদিল আমার পেটে আলতো করে চুমু খেলো, আমি পরম আবেশে চোখ বুজে ফেললাম। রাগ, অভিমান, জিদ, অহংকার সবকিছুকে হারিয়ে শেষ পর্যন্ত ভালোবাসার জয় হল। সমাপ্ত।